আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ ৮ নিয়ে আমরা আলোচনা করব বর্ণের উচ্চারণ যেটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যে বর্ণের উচ্চারণ যদি আমরা খেয়াল করে দেখি যে বাংলা ভাষায় ৩৭টা মূল ধ্বনিকে প্রকাশ করার জন্য ৫০টা বর্ণের প্রয়োজন হয়, তাহলে পরীক্ষা আসতে পারে যে বাংলা ভাষায় মূল ধ্বনি কয়টা, আমরা বলবো যে ৩৭টা। আসতে পারে বাংলা ভাষায় মূল বর্ণ কয়টা, আমরা বলবো যে ৫০টা। যে কোনো এমসিকিউতে এটা আসতে পারে। এর মধ্যে অধিকাংশ বর্ণের উচ্চারণ মূল ধ্বনির অনুরূপ, কয়েকটি বর্ণের একাধিক উচ্চারণ রয়েছে, আবার কয়েকটি ক্ষেত্রে একাধিক বর্ণের উচ্চারণ অভিন্ন হয়। ধ্বনিগুলো দিয়ে শব্দ তৈরি হওয়ার সময়ে পাশের ধ্বনির প্রভাবে বর্ণের উচ্চারণ অনেকটা বদলে যায়। অনেক সময় মানে কি একটা ধ্বনি আরেকটা ধ্বনির পাশাপাশি বসলে অনেক সময় উচ্চারণ বদলে যায়। এখানে বাংলা বর্ণের উচ্চারণ সম্পর্কে কিছু দেওয়া হইলো। যেমন আমরা যদি খেয়াল করে দেখি স্বরবর্ণের ক্ষেত্রে অধ্বনি, অবর্ণের উচ্চারণ দুই রকম হয়, একটা হচ্ছে অ আর একটা হচ্ছে উ এর মতো। সাধারণত অ মানে হচ্ছে সাধারণ উচ্চারণ হচ্ছে অ, কিন্তু পাশের ধ্বনির প্রভাবে অনেক সময় অ ধ্বনিকে উ এর মতো উচ্চারিত করতে হয়। নর্মালি অকে আমরা অ বলি, কিন্তু পাশাপাশি যখন দুই তিনটা যখন বর্ণ বসে বা ধ্বনি বসে তখন দেখা যায় যে অনেক সময় অ উ হয়ে যায়। যেমন অ বর্ণের স্বাভাবিকভাবে আমরা যদি উচ্চারণ করি অনেক মানে অনেক, কথা মানে কথা, অনাথ মানে অনাতি। কিন্তু অবর্ণ যখন উ হয়ে যায়, কখন হয়ে যায়? যেমন অতিরে আমরা অনেক সময় অতি বলি, অনুরে অনেক সময় অনু বলি, পক্ষরে আমরা পুক্ষ বলি, অর্ধকে উদ্য বলি, মনকে মুন বলি অনেক সময়। এটা হচ্ছে মানে আঞ্চলিক একটা মানে উচ্চারণ। অনেক সময় আমরা মানে মনের মন বলে থাকি বা অনু বলে থাকি, এরকম কি। যদি এটা অনু, অনেকে উচ্চারণ করে অনু। আঞ্চলিকভাবে এটা আমরা প্রমিত উচ্চারণ বা আধুনিক বা যেটা স্ট্যান্ডার্ড যে উচ্চারণ সেটা আমরা বলতেছি না। যে মাঝে মধ্যে এরকম হয় কি যে অনেকে কথা বলতে গিয়ে অনুরে অনু বলে ফেলে, বা অঞ্চল ভেদে যেমন চট্টগ্রাম, রাজশাহী, সিলেটে অনেক মানুষ অনুকে অনেক সময় অনু বলে ফেলতে পারে উচ্চারণের ক্ষেত্রে। স্বাভাবিকভাবে অনু ঠিক আছে, কিন্তু আমরা উচ্চারণ করার সময় অনেক সময় দেখা যায় অরে উ বলে ফেলি, ওইটা এখানে ব্যবহার করা হয়েছে। তো পরীক্ষা আসতে পারে যে অনু এর উচ্চারণ কোনটা নিচের, আমরা বলবো অনু বলবো, বা পক্ষ এর উচ্চারণ কোনটা পক্ষ এটা বলবো। আবার আ ধ্বনি দেওয়া আছে, যে সরাইয়া দেওয়া আছে যে সরা আ বর্ণের স্বাভাবিক উচ্চারণ কিন্তু আ, যেমন আকাশ, রাত, আলো। আবার আকে কখনো কখনো এ এর মতো উচ্চারণ করা হয়, যেমন এটা জ্ঞান, ঠিক আছে, জ্ঞান। এটা গান না, এখানে আকে আ বলতেছি না, এটা গান বলতেছি না, জ্ঞান এ বলতেছি। এটা গাত না, এটা জ্ঞাত, জ্ঞাপন। এই শব্দগুলো যেটা, এটা আকে আমরা এ বলতেছি। এই যেখানে একটা দেয়া আছে, ও এটাকে বলা হয় এ বলা হয়। তারপর আমরা যদি দেখি রস্বই এবং দীর্ঘই দেয়া আছে। রস্বই ধ্বনির রস্যতা আর দীর্ঘতা বোঝাতে দুইটি বর্ণ রয়েছে, একটা হচ্ছে রস্বই এবং দীর্ঘই। মানে যদি অল্প করে বলি তাহলে রস্বই, আর দীর্ঘ করে যদি আমরা বলি তাহলে এই দীর্ঘই দেওয়া হয়। কিন্তু বাংলা ভাষায় বর্ণের মানে ভাষায় উভয় বর্ণের উচ্চারণ একই রকম হয়ে থাকে, যেমন দিন, দিন বা দিনু, বিনা বা ভিনা, যেটাই বলি আমরা, হিন বা হিনু, যেটা আমরা বলি যে উচ্চারণ একই থাকে। তাহলে পরীক্ষা আসতে পারে যে বিনা, এই যে বিনা দেওয়া আছে, এই বিনার উচ্চারণটা কেমন হবে? আমরা দিব কি বড়শিকা বি দন্তন্য কান্না, বিনা দেব এইভাবে, দন্তন্য দেওয়া আছে। তারপর দেখেন রস্য এবং দীর্ঘ দেওয়া আছে। রস্য এবং দীর্ঘ দুইটা কিন্তু একটা রস্য বোঝায় আর একটা দীর্ঘ বোঝায়, কিন্তু বাংলা ভাষাও উচ্চারণের সময় একই রকম হয়ে যায়। যেমন উচিত রস্য দিচ্ছে, ওষার ক্ষেত্রেও উচ্চারণ করার সময় আমরা কি রস্য ব্যবহার করি, ১৯। আবার ঊনবিংশ ক্ষেত্রে অনেকে আমরা মানে দীর্ঘ উচ্চারণ না করে রস্য উচ্চারণে দেওয়া হয়। এই উচ্চারণগুলো আমরা শিখবো যে কীভাবে দেওয়া আছে। একইভাবে রি বর্ণের উচ্চারণ অন্তস্থ র রসিকা রি এর মতো হয়ে থাকে। যেমন ঋতুকে আমরা ঋতু বলি, ঋণ রে আমরা অন্তস্থ র রসিকা রি দন্তন ঋণ। এভাবে কৃষককে আমরা কৃষক বলি, দৃশ্যকে আমরা দৃশ্য বলি। এই উচ্চারণগুলো আমরা শিখবো কেন? পরীক্ষার মধ্যে আসতে পারে। বিভিন্ন পরীক্ষায় আপনাকে ঋতু দিয়ে বা ঋণ দিয়ে বলবে যে ঋতু এর উচ্চারণ কীভাবে, নিচের কোনটা, বা ঋণের উচ্চারণ নিচের কোনটা, তখন আমরা দেবো কি অন্তস্থ র রসিকা রি দন্তন্য দেব ঋণ। বা কৃষকের উচ্চারণ আসতে পারে, বা দৃশ্য এর উচ্চারণ আসতে পারে। একেবারে এ বর্ণের উচ্চারণ দুই রকম হয়, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি এভাবে দেওয়া আছে যে এটা ই এ, একটা এ আর একটা এ। সাধারণ উচ্চারণ দেওয়া আছে এ, কিন্তু সাধারণভাবে আমরা এ বলি, আর কখনো কখনো আমরা এ বলে থাকি। যেমন এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ যেমন একটি বা দেশ বা এলো, সাধারণ মানে স্বাভাবিকভাবে উচ্চারণ এটা। আর এর মতো যদি হয় সেটা হচ্ছে কি আপনার কি, যেমন একটা, বেলা, খেলা, এরকম দেওয়া আছে। উচ্চারণ করে আমাদের শিখতে হবে, যে পরীক্ষায় আসতে হবে যে খেলার উচ্চারণ কোনটা হবে। আমরা দেবো ক জফলার আকার ল আকার লা, খেলা। ওই বর্ণের উচ্চারণ দিচ্ছে উই, ও আর রস্যই মিলে হয় উই। যেমন ঐকিক আমরা উইকিক, তৈলরে আমরা তৈল বা তৈল বলে থাকি। এই উচ্চারণগুলো আমাকে শিখতে হবে। উ বর্ণের উচ্চারণ উ, যেমন উল এবং বুধ, অর্থাৎ উ বর্ণ স্বাভাবিকভাবে উ হয়। ঔ যেটা আছে এটা উচ্চারণ হচ্ছে ও আর রস্য মিলে হয় ঔ। যেমন ঔষধ, ঔষধের উচ্চারণ মৌমাছি উচ্চারণ, এভাবে দেওয়া আছে। এই উচ্চারণগুলো আমরা শিখব।
একইভাবে ব্যঞ্জন বর্ণের উচ্চারণ দেওয়া আছে, যেমন ব্যঞ্জন বর্ণগুলো সাধারণত নিজ নিজ ধ্বনি অনুযায়ী উচ্চারিত হয়, যেমন কলা, খর, বল, নাচ এরকমভাবে উচ্চারিত হয়, কোনো পার্থক্য নাই। তবে কয়েকটা পার্থক্য আছে, যেমন দেখেন ইয় দেওয়া আছে, ইয় বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই, তাহলে আমরা বলতে পারি, পরীক্ষায় আসতে পারি যে নিচের কোন বর্ণের কোনো ধ্বনি নাই, আমরা বলবো যে এই ইয়টা বা নিয়টা স্বতন্ত্র ব্যবহারে অর উপর যদি চন্দ্রবিন্দু এর মতো আর সংযুক্ত ব্যঞ্জনে দন্তন্য এর মতো হয়, অর্থাৎ ইয় যদি স্বাধীনভাবে বসে তাহলে এর উচ্চারণটা হবে আপনার অ এর উপরে চন্দ্রবিন্দু দিলে এরকম নাসিক্যের মতো হবে, আর যদি ব্যঞ্জনের সাথে বসে তাহলে দন্তন্য উচ্চারণ হবে। যেমন দেখেন এখানে মিয়া দেয়া আছে, এখানে ইয় দেয়া আছে স্বাধীন, আর যুক্ত বর্ণের মধ্যে দেখেন চঞ্চলের মধ্যে চন যুগ চল, তাহলে কি এখানে ইয়টা দন্তন্য মতো হচ্ছে, যেমন গঞ্জ, এখানে যে গঞ্জ দেয়া আছে গঞ্জটা হবে কি এই ইয়টাকে দন্তন্য মতো আমরা বলতেছি গঞ্জ, বর্গীয় যত আছেই সাথে ইয়টাকে আমরা দন্তন্য বলতেছি যে গণ, আর এটা হচ্ছে গঞ্জু। তাহলে এই উচ্চারণগুলো আমরা শিখব। একইভাবে মূর্ধন্য বর্ণের উচ্চারণ দন্তন্যর মতো হয়, অর্থাৎ মূর্ধন্য আর দন্তন্য একই উচ্চারণ আমরা বুঝতে পারি, যেমন কণারে আমরা কণা বলি, বাণী রে বাণী, হরিণ রে হরিণ। এখানে হরে হু বানানো হয়েছে কেন? কারণ আমরা বললামই হ অনেক সময় হু এর মতো উচ্চারিত হয়, এই কারণে আমরা এখানে দন্তন্য নিয়ে আলোচনা করতেছি, তাই হু কেন হলো এটা আমরা নিচে পাবো। তাহলে কণা, বাণী বা হরিণের উচ্চারণটা আমরা দেখব, বিভিন্ন পরীক্ষা আসবে। ব বর্ণের সাধারণ উচ্চারণ কিন্তু বই থাকে, তবে ফলা হিসেবে আবার কিন্তু ব বসে, তখন উচ্চারণের স্বাতন্ত্র্য রয়েছে। শব্দের আদিতে যদি ব ফলা উচ্চারণ হয় না, মনে রাখতে হবে, শব্দের আদিতে ব ফলা উচ্চারিত হয় না, শব্দের প্রথমে, আদি মানে কি প্রথম, শব্দের প্রথমে ব ফলা থাকলে উচ্চারণ, যেমন ত্বক, এটা আমরা তবক বলি না, যে ত সাথে ব আছে বলে ত ব ক, তবক বলি না, তকি বলি, তাহলে সামনে যে ব আছে এই বর আমরা উচ্চারণ করি না। যেমন শ্বশুর, আমরা সবসুর বলি না, শ্বশুরই বলি, কারণ এখানে ব এর উচ্চারণে স্বাধীন রে সবাদিন বলি না, যে দন্ত স আছে ব আকার বা স বা ধীন হবে, আসলে না। কেন? কারণ বললাম তো ব যদি প্রথমে থাকে তাহলে তার উচ্চারণ মানে ফলা হিসাবে ব ফলা যদি প্রথমে থাকে তাহলে ব এর উচ্চারণ হয় না। আর স্বাধীনের দন্তস্ব কেন তালব্যস্য হয়ে গেছে এটা আমরা নিচে একটু পরে জানবো। তাহলে শব্দের আদিতে ব ফলা থাকলে এটার কোনো উচ্চারণ হয় না। শব্দের মধ্যে বা শেষে ব ফলা থাকলে যে অক্ষরের সাথে ব ফলাটা যুক্ত হবে ওই অক্ষরটা ডাবল হবে, দিতে হবে। যেমন দেখেন অশ্ব, এখানে তালব্যস্যর সাথে ব থাকার কারণে, ব ফলা থাকার কারণে এই তালব্যস্য দুইটা হয়ে যাবে, অশ্ব। বিশ্বাস, দেখেন তালব্যস্যর সাথে ব আছে তাই ডাবল হবে। অথবা দেখেন পক্ক, এখানে ক সাথে ব থাকার কারণে ক হয়ে যাবে দুইটা। অর্থাৎ বলতেছে যে শব্দের আদিতে ব ফলা থাকলে আর উচ্চারণ করব না, কিন্তু মাঝখানে বা শেষে থাকলে যে অক্ষরটার সাথে থাকবে এই অক্ষরটাকে ডাবল মনে করব, দ্বিত মনে করবে, ডাবলকে দ্বিত বলতেছে। একইভাবে ম বর্ণের সাধারণ উচ্চারণ, শব্দের প্রথমে ম ফলা থাকলে সেই বর্ণ উচ্চারণের সময় ম এর উচ্চারণ অ এর মতো হয়। অর্থাৎ শব্দের প্রথমে যদি মানে ম ফলা থাকে তাহলে আমরা ওই যে নাসিক্য দেশে অ উপরে চন্দ্রবিন্দু দেশে মানে নাসিক্যের মতো হবে। শ্মশান, স্মরণ, এটা কী হবে? কিন্তু নাসিক্য, বাতাসটা নাক দেওয়া বের হবে। শব্দের মধ্যে যদি ম ফলা থাকে সে বর্ণে উচ্চারণ করতে দিতে হবে এবং সামান্য নাসিক্য হবে। তাহলে ও আগেরটার মতোই শব্দের মাঝখানে যদি থাকে তাহলে আমরা কি করব, যে এটা ডাবল হয়ে যাবে, যে অক্ষরটার সাথে থাকবে। যেমন দেখেন আত্মীয়, আত্মীয়র মধ্যে দেখেন তর সাথে ম ফলা আছে তাই তটা ডাবল হয়ে গেছে। যেমন দেখেন পদ্ম বা পদ্মা, দেখেন দ সাথে ম ফলা আছে তাই দ হয়ে গেছে ডাবল, আর কিছু নাসিক্য হবে। তাই উচ্চারণটা আমরা শিখে নিব যে উচ্চারণটা কীভাবে আছে। প দ নিচে হসন্ত, দ উকার উপরে চন্দ্রবিন্দু আছে, এগুলো শিখব। কিছু ক্ষেত্রে ম ফলায় ম এর উচ্চারণ বজায় থাকে, কিছু কিছু ক্ষেত্রে আবার ম ফলার ক্ষেত্রে ম আরকে আমরা উচ্চারণ করি। যেমন এটা যোগ্য বলবো না, এটা যুগ ম ম থাকবে। জন্ম বলবো না, এটা জন্ম। গুল্ম বলবো না, এটা গুল্ম। তাহলে বোঝা গেল যে এই যে জন্ম নিবন্ধনের জন্ম আর গুল্ম আর যুগ্ম, এখানে ম কিন্তু উচ্চারণ হইতেছে। আর উপরে আমরা বলছিলাম কি যে অক্ষরটার সাথে ম থাকবে সেটা ডাবল হয়ে যাবে, মানে ম ফলা থাকলে। আর এগুলোর ক্ষেত্রে তাদের নিজস্ব অর্থ আছে। একইভাবে দেখেন জ অন্তস্থ জ বর্ণের উচ্চারণ বর্গীয় জর মতো হয়ে থাকে। যেমন যদির আমরা যুদি, জিনির আমরা জিনি, সূর্যের আমরা সূর্য বলে থাকি। তবে জ ফলা থাকলে স্বরের উচ্চারণের পরিবর্তন হয়। যেমন ব্যতীত আমরা বলে ব জফলা থাকার কারণে আমরা বলতেছি ব্যতীত, ব্যথা বলতেছি। শব্দের মাঝখানে বা শেষে জফলা বর্ণের সঙ্গে যুক্ত থাকলে ওই বর্ণের উচ্চারণ দিতে হয়। তাহলে এখানে বলতেছে যে প্রথমে থাকলে এর মতো উচ্চারণ হইতেছে, আর বলতেছে যে মাঝখানে থাকে, যদি শব্দের মাঝখানে বা শেষে থাকলে ডাবল হয়ে যাবে। যেমন দেখেন এটা
উদ্যম, অর্থাৎ দ সাথে জফলা থাকার কারণে এটা ডাবল হয়ে গেছে গদ্য। দ সাথে জফলা থাকার কারণে এটা ডাবল দ হয়ে গেছে গদ্য। গদ্যর উচ্চারণ হচ্ছে গুদ্য। কিন্তু শব্দের মধ্যে বা শেষে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে জফলা থাকলে এর উচ্চারণ হয় না, যেমন সন্ধ্যা, স্বাস্থ্য, অর্ঘ্য। তাহলে দেখেন এখানে অনেক কিছু আছে জানা বিষয়। প্রথমে বলতেছে যে অন্তস্থ জ বর্গীয় জর মতো উচ্চারণ হয়, এটা হচ্ছে একটা সূত্র। 2 নম্বর বলতেছে যে প্রথমে থাকলে এটা একারের মতো হয়, যেমন ব্যতীত, ব্যথা এরকম বলতেছে। আবার বলতেছে যদি মাঝখানে থাকে বা শেষে থাকে তাহলে বলতেছে এটা ডাবল হয়ে যাবে, যে অক্ষরের সাথে থাকবে সেটা ডাবল হয়ে যাবে, যেমন দেখেন গদ্য ডাবল। আবার বলতেছে যে যুক্ত বর্ণের সঙ্গে যদি থাকে তাহলে জফলার উচ্চারণ হয় না, যেমন সন্ধ্যা, এখানে জফলার উচ্চারণ নাই। স্বাস্থ্য, জফলার উচ্চারণ নাই। অর্ঘ্য, জফলার উচ্চারণ নাই। এগুলো আমাদেরকে শিখতে হবে। তারপরে দেখেন অন্তস্থ র বর্ণের উচ্চারণ অন্তস্থ রর মতোই, তবে র ফলা হিসেবে যদি হয় তাহলে কিছুটা চেঞ্জ হয়। শব্দের মধ্যে বা শেষে কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে র ফলা থাকলে দ্বিতীয় স র ফলা উচ্চারিত হয়। বলতেছে কি যে কোনো একটা শব্দের মাঝখানে বা শেষে যদি র ফলা থাকে তাহলে তো ওই শব্দটা মানে ওই অক্ষরটা দিতে হবে, যে অক্ষরের সাথে র ফলা থাকবে এটা ডাবল হবে, আবার র ফলা সহ উচ্চারণ করবো। যেমন দেখেন এখানে মাত্র, র র ফলা আছে বিদ্রোহ, বিদ্রোহ, র ফলা সহ উচ্চারণ হবে। যাত্রী, যাত্রী। তাহলে বোঝা গেল যে র ফলা থাকলে ধিত হবে এক, মানে ডাবল উচ্চারণ হবে, এটা ঠিক। আবার র ফলাটাকে সহ গণব। কিন্তু শব্দের মধ্যে বা শেষে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে র ফলা যুক্ত হলে উচ্চারণ হয়। তাহলে উপরে আমরা বলছিলাম যে জ ফলার ক্ষেত্রে বলছি যে যুক্ত ব্যঞ্জনের সাথে যুক্ত হলে উচ্চারণ হয় না, এই যেখানে দেওয়া আছে উচ্চারণ হয় না। তো একইভাবে আমরা বলবো যে এখানেও দেওয়া আছে যে যুক্ত ব্যঞ্জনের সাথে র ফলা থাকলে কী হবে না, উচ্চারিত হবে না। যেমন দেখেন কেন্দ্র, শাস্ত্র, বস্ত্র। তারপর দেখেন তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে আমরা যদি খেয়াল করে দেখি এটা দেওয়া আছে যে এখানে যে দেওয়া আছে, দেখেন যে কী দেওয়া আছে, তালব্যস্য, দন্তস্য আর মূর্ধন্যস্য দেওয়া আছে। তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য। বলতেছে তালব্যস্য কখনো তালব্যস্যর মতো উচ্চারিত হয়, আবার কখনো দন্তস্যর মতো উচ্চারিত হয়। দন্তস্য আবার কখনো তালব্যস্যর মতো হয়, আবার দন্তস্য কখনো দন্তস্যর মতো হয়। মূর্ধন্যস্য বর্ণের উচ্চারণ সবসময় তালব্যস্য হয়। তাহলে একটা জিনিস এখানে আমরা যদি খেয়াল করে দেখি, যে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে কি যে এরা বলতেছে এখানে যে তালব্যস্য কখনো তালব্যস্যর মতো উচ্চারিত হয়, আবার তালব্যস্য কখনো আবার দন্তস্যর মতো উচ্চারিত হয়। ঠিক আছে, এটা আছে যে তালব্যস্যর মতো উচ্চারিত হয়, আবার দন্তস্যর মতো উচ্চারিত হয়। আবার দন্তস্য কখনো তালব্যস্যর মতো কখনো দন্তস্যর মতো উচ্চারিত হয়। কিন্তু মূর্ধন্যস্য যেটা আছে এটা একদম আমাদেরকে ফিক্সড মাথায় মনে রাখতে হবে, যে মূর্ধন্যস্য যেটা দেওয়া আছে, এই যে মূর্ধন্যস্য সবসময় দন্তস্য মানে মূর্ধন্যস্য সবসময় তালব্যস্যর মতো উচ্চারিত হবে। তাহলে মূর্ধন্যস্য ক্ষেত্রে তালব্যস্য ফিক্সড। যেমন দেখেন এখানে দেওয়া আছে আপনার তালব্যস্য বর্ণের স উচ্চারণ, যেমন শত, শশা। আর দন্তস্য উচ্চারণ দেওয়া আছে যেমন শ্রমিক, শ্রীগাল। মূর্ধন্যস্য সবসময় তালব্যস্য হবে, আমরা বলছি যেমন ভাষা, ষোল। দন্তস্য উচ্চারণ তালব্যস্যর মতো হবে, যেমন সাধারণ, সামান্য। দন্তস্যর মতো আছে যেমন আস্তে, সালাম। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এখানে যেটা দেওয়া আছে যে তালব্যস্যর উচ্চারণটা যেটা আছে মূর্ধন্যস্য বা দন্তস্য উচ্চারণগুলো, এখানে যে উচ্চারণগুলো আছে এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষার মধ্যে এগুলো আসবে। ভাষার উচ্চারণ আসবে, যে ভাষা উচ্চারণ করো, আমরা ভাষা উচ্চারণ করবো কি ভাষা, ভাষা। এবার তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য উচ্চারণ দেওয়া আছে, এগুলো আমাদের শিখতে হবে। তো আমরা পরবর্তীতে পরিচ্ছেদ 9 নিয়ে আমরা আলোচনা করব।